আজ আমরা রবার্ট কিওসাকির লেখা ব্যক্তিগত আর্থিক উন্নতির জনপ্রিয় বই রিচ ড্যাড পুর ড্যাড এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রথমত জেনে নেওয়া যাক এই বইটা আমাদের কেন পড়া দরকার। এই বইটা মা বাবাদের জানায় যে তাদের সন্তানদের অর্থের বিষয়ে শিক্ষা দেওয়ার ব্যাপারে তারা কেন স্কুলের উপর নির্ভর করতে পারে না। এই বই আমাদের সম্পত্তি এবং দায়িত্বের মধ্যে পার্থক্য সুস্পষ্টভাবে বর্ণন করে। এই বই আমাদের শেখায় ভবিষ্যতে আর্থিক সাফল্যের জন্য নিজেদের সন্তানদের অর্থের বিষয়ে ঠিক দেখানো ও জানানো উচিত। লেখকের দুজন বাবা ছিল। লেখকের নিজের বাবা, যাকে তিনি গরিব বাবা বলতেন, এবং তার বন্ধু মাইকের বাবা, যাকে তিনি ধনী বাবা বলতেন। লেখকের ধনী বাবা তাকে 30 বছর ধরে অর্থ সম্বন্ধীয় কিছু শিক্ষা দিয়েছিলেন। ওই শিক্ষাগুলি তিনি এই বইয়ের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপিত করেছেন। প্রথম শিক্ষা: ধনীরা অর্থের জন্য কাজ করে না। লেখকের ধনী বাবা তাকে বলেছিলেন, বেশিরভাগ লোক ভয় অথবা লোভের বশে কাজ করে। লোকেরা বিল দিতে না পারা, যথেষ্ট অর্থ না থাকার ভয়ের কারণেই সারা জীবন টাকার জন্য কাজ করে। তারা রোজ সকালে ওঠে, অফিসে যায়, বিল মেটায়, আরও পরিশ্রম করে, বেতন বাড়ায় ও তার সাথে সাথে খরচ ও আরও বাড়াতে থাকে। এইভাবেই চাকা ঘুরতে থাকে। এটাকে তিনি র্যাট রেস বা ইঁদুর দৌড় বলেছেন। তিনি চাকরিকে একটা দীর্ঘকালীন সমস্যার সাময়িক সমাধান বলেছেন। এর কারণ স্কুল কলেজ আমাদের অর্থের জন্য কাজ করা শেখায়, কিন্তু অর্থকে কীভাবে কাজে লাগানো যায় তা শেখায় না। যারা অর্থের জন্য কাজ করে তাদের তিনি গাধার সাথে তুলনা করেছেন। একটা গাধার সামনে যেমন গাজর ঝোলালে সে সেটার পিছু পিছু চলতে থাকে, এই বিশ্বাসে যে একদিন ঠিক সে গাজরটাকে পাবে। ঠিক তেমনই যাদের আর্থিক জ্ঞান নেই তারাও তাদের সামনে টাকা দেখে টাকার পেছনে চলতে থাকে। ধনী বাবা লেখক ও তার বন্ধু মাইককে এই ইঁদুর দৌড় এড়াতে বলেছেন, আর সেটা করা যাবে তাদের নিজেদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে। তিনি তাদের আবেগের বশে চিন্তা করা থেকে দূরে থাকার উপদেশ দিয়েছেন। তিনি সদূর ভবিষ্যতের কথা মাথায় রেখে কোনো সিদ্ধান্ত নিতে বলেছেন। তিনি বলেছেন, চিন্তা করার সময় আবেগকে ব্যবহার করো, আবেগ দিয়ে চিন্তা করো না। তিনি অর্থের বিষয়ে প্রথম শিক্ষাটি দেওয়ার জন্য লেখক এবং তার বন্ধু মাইককে একটা স্টোরে ঘন্টায় 10 সেন্টের বেতনে কাজে রাখেন। পরবর্তীকালে তাতে সে 10 সেন্ট দেওয়া বন্ধ করে দেন, যাতে তারা অর্থকে কীভাবে কাজে লাগানো যায় সেটা শিখতে পারে। ফলস্বরূপ তারা একদিন দেখে যে স্টোর কিপার মিসেস মার্টিন কমিক বইয়ের সামনের পাতাটা ছেড়ে বাকিটা ফেলে দিচ্ছে, এবং সন্ধ্যেবেলা এক কমিক ডিস্ট্রিবিউটর এসে সেগুলো সংগ্রহ করে নতুন কমিক বই দিচ্ছে। তারা সেই সন্ধ্যায় কমিক ডিস্ট্রিবিউটরের কাছে যায় এবং জানতে চায় তারা ওই ফেলে দেওয়া বাকি অংশটা নিতে পারে কিনা। কমিক ডিস্ট্রিবিউটর এই তত্ত্বে রাজি হয় যে তারা যদি সেটা বিক্রি না করে তাহলে তারা সেটা নিতে পারে। তারা সেই কমিক বইগুলি নিয়ে মাইকের বাড়িতে একটা কমিক লাইব্রেরি খোলে এবং সেটাতে মাইকের বোনকে কর্মী হিসেবে নিযুক্ত করে। তারা পাঠকদের কাছ থেকে প্রতি 2 ঘন্টায় 10 সেন্ট করে নেয়। এইভাবে তারা 1 সপ্তাহে $9.5 আয় করে নেয়। এইভাবে তারা শিখে ফেলে তাদের অর্থ সম্বন্ধে প্রথম শিক্ষা, টাকাকে কীভাবে কাজে লাগানো যায়। দ্বিতীয় শিক্ষা: অর্থনৈতিক শিক্ষার প্রয়োজন কেন। 1923 সালে শিকাগোর এজওয়াটার বিচ হোটেলে সেই সময়কার সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একটা সম্মেলন হয়েছিল। তাদের মধ্যে ছিলেন চার্লস সেচার, স্যামুয়েল ইনসেল, হার্ডওয়ার্ড হবসন, আর্থার কটন, জেসি লিভারমোর ও আরও কিছু ধনী ব্যক্তি। 25 বছর পর তাদের অবস্থা কিছুটা এরকম হয়েছিল। সেচার 5 বছর যাবত ঋণে জর্জরিত জীবনযাপনের পর করপদক শূন্য অবস্থায় মারা গিয়েছিলেন। ইনসালের মৃত্যু হয় বিদেশে, টাকা কড়িনবিহীন অবস্থায়। হবসন পাগল হয়ে গিয়েছিলেন। জেসি লিভারমোর আত্মহত্যা করেছিলেন। এর কারণ বেশিরভাগ লোক বুঝতে পারেন না যে আসলে জীবনে আপনি কত সম্পত্তি করেছেন সেটা কিছু নয়, বরং আপনি কত অর্থ রাখতে পেরেছেন সেটাই আসল। আমরা সবাই গরিব লটারি বিজেতার গল্প শুনেছি, যারা হঠাৎ ধনী হয়ে আবার গরিব হয়ে গেছে। তারা কোটি কোটি ডলার জেতে কিন্তু শীঘ্রই ফিরে যায় আগেকার অবস্থায়। অথবা পেশাদারের খেলোয়াড়ের গল্প, যে 24 বছর বয়সে কোটি কোটি ডলার রোজগার করেছে, অথচ 34 বছর বয়সে তাকে কোনো এক ব্রিজের নিচে শুয়ে ঘুমাতে হচ্ছে। তাই আপনি কত অর্থ উপার্জন করেছেন তার মূল্য নেই, আপনি কতটা অর্থ এবং কতগুলি প্রজন্মের জন্য সংরক্ষিত করতে পেরেছেন সেটাই গুরুত্বপূর্ণ। তাই যখন কেউ লেখককে জিজ্ঞেস করে কী করে দ্রুত ধনী হয়ে যায় বলুন, তারা প্রায়ই লেখকের উত্তর শুনে খুব নিরাশ হয়। লেখক তাই উত্তর দেন যা তার ধনী বাবা তাকে শিখিয়েছিল।
তুমি যদি ধনী হতে চাও তাহলে তোমার আর্থিক বিষয়ে শিক্ষা থাকা দরকার। আপনি যদি এম্পায়ার স্টেট বিল্ডিং তৈরি করতে চান, আপনাকে প্রথমে একটা গভীর গর্ত খুঁড়তে হবে এবং তার একটা দৃঢ় ভিত্তি স্থাপন করতে হবে। আপনি যদি শহরতলিতে একটা বাড়ি বানাতে চান, একটা 5 ইঞ্চি কংক্রিটের স্ল্যাব ঢালাই করলেই চলবে। বেশিরভাগ লোক তাদের ধনী হবার তাড়নায় 6 ইঞ্চি স্ল্যাবের ওপর এম্পায়ার স্টেট বিল্ডিং গড়ে তোলার চেষ্টা করে। আর্থিক শিক্ষার প্রথম নিয়ম, আপনাকে সম্পত্তি ও দায়িত্বের মধ্যে পার্থক্য বুঝতে হবে। সম্পত্তি এমন জিনিস যা আপনার পকেটে টাকা আনে, আর দায়িত্ব এমন জিনিস যা আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়। সম্পত্তির উদাহরণ হিসেবে বলা যেতে পারে স্টক, যার ডিভিডেন্ড পাওয়া যায় এবং সময়ের সাথে তার মূল্যও বৃদ্ধি পায়। একইভাবে রিয়েল এস্টেট, যার থেকেও ভাড়া পাওয়া যায় এবং সময়ের সাথে এরও মূল্য বৃদ্ধি পায়। লেখকের ধনী বাবা তাদের 3 সম্প্রদায়, গরিব, মধ্যবিত্ত ও ধনীদের ক্যাশ ফ্লো প্যাটার্ন দেখেছিলেন। গরিব চাকরি করে এবং তার থেকে যা আয় হয় তাকে খরচ করে দেয়। মধ্যবিত্ত চাকরি করে এবং তার থেকে যা আয় হয় তা দিয়ে দায়িত্ব কেনে, আর ধনীরা যা আয় করে তা দিয়ে সম্পত্তি কেনে। লেখকের ধনী বাবা জাপানিতে 3টি ক্ষমতার কথা বলেছিলেন: তলোয়ার, গয়না এবং আয়না। তলোয়ার, যা অস্ত্রশক্তির প্রতীক; গয়না, যা অর্থের ক্ষমতার প্রতীক; এবং আয়না, যা আত্মজ্ঞানের প্রতীক। গরিব ও মধ্যবিত্ত অর্থের ক্ষমতাকে তাদের উপর কর্তৃত্ব করার অধিকার দেয়, অন্যদিকে ধনীরা আয়নার ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয় এবং আত্মজ্ঞানের সাহায্যে কীভাবে টাকাকে কাজে লাগানো যায় তা শিখতে থাকে। সবশেষে লেখকের ধনী বাবা 3 সম্প্রদায়ের অর্থ সম্বন্ধীয় মানসিকতার কথা বলেছিলেন: গরিব যা আয় করে তা খরচ করে দেয়, মধ্যবিত্ত যা আয় করে তা দিয়ে দায়িত্ব কেনে এবং সেটাকে সম্পত্তি ভাবে, ধনীরা যা আয় করে তা দিয়ে সম্পত্তি কেনে এবং সম্পত্তি থেকে যা আয় পায় সেটাকে খরচ করে।